রাজ্যের কোথাও পেট্রোল ডিজেলের কোনো অভাব নেই, তা সত্ত্বেও বেআইনি হাতিয়ার নিচ্ছে, বেআইনি পদক্ষেপ করছে বেশ কিছু পেট্রোল পাম্প মালিক। এ রাজ্যের বেশ কিছু পেট্রোল পাম্প বেঁধে দিচ্ছে, রেশনিং করছে পেট্রোল ডিজেলে, এবং সেই কারণেই বেআইনি বলা হচ্ছে। যেমন পুরুলিয়ায় আমরা ধরেছি, পুরুলিয়ায় এক পেট্রোল পাম্প রেশনিং করছে, বলে দেওয়া হচ্ছে 20 লিটারের বেশি পেট্রোল ডিজেল পাওয়া যাবে না। এরকম কেন করা হবে? আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বারবার বলছে এ দেশে কেন, এ রাজ্যেও পেট্রোল ডিজেলের কোনো অভাব নেই। সরাসরি চলে যাব প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার কোনখানে এই পেট্রোল পাম্প? এই পেট্রোল পাম্প মালিক কেন এরকম রেশনিং করছেন? দেখো, শুধু এই পেট্রোল পাম্প নয়, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারেই 18 নম্বর জাতীয় সড়কের একটি পেট্রোল পাম্পে, এবং সেখানে থেকে ভুরি ভুরি অভিযোগ আসছে। শুধু এই পেট্রোল পাম্প নয়, পুরুলিয়ার একাধিক পেট্রোল পাম্প থেকে অভিযোগ আসছে যে রেশনিং করা হচ্ছে, যে প্রয়োজন যতটুকু ডিজেল বা পেট্রোলের দরকার ততটুকু দেওয়া হচ্ছে না। বিশেষ করে পুরুলিয়া পর্যটক প্রচুর আসে এখানে, এবং তাদের চাহিদা পেট্রোলের সেই সমপরিমাণ পেট্রোল দেওয়া হচ্ছে না। কোথাও 1000 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে বড় গাড়িতে, কোথাও 2000 টাকার। এই নিয়ন্ত্রণ করছে বলে বিবরী অভিযোগ আসছে, কিন্তু যখনই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গিয়ে জিজ্ঞাসা করছে তখনই পুরোপুরি অস্বীকার করছে, এবং তাদের যে বক্তব্য হচ্ছে সেরকম কোনো নিয়ম নেই, যে যা চাইছে তাই পেট্রোল দেওয়া হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ যারা, তারা কিন্তু বারে বারে এই অভিযোগ করছে। শুধু পুরুলিয়ার বাসিন্দা নয়, যারা কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে পুরুলিয়া বিভিন্ন সরকারি কাজে বা অন্য কাজে বা পর্যটক যারা আসছে, তারা কিন্তু এই সমস্যায় পড়ছে। কোথাও 1000 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে, কোথাও 2000 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। বিশেষ করে কোনো গাড়ি হয়, আসলে ইন্দ্রজিৎ, কৃত্রিম অভাব দেখিয়ে তেল মজুত করার অভিযোগ উঠছে, এবং তুমি বলছো পুরুলিয়ার একটা পেট্রোল পাম্প নয়, বেশ কয়েকটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযোগ। এই পেট্রোল পাম্পগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। ইন্দ্রজিৎ, একেবারেই তাই, কারণ এটা করা, নজরদারি করা উচিত। বিশেষ করে প্রশাসন যাতে সক্রিয় হয়, যাতে এই ধরনের আচরণ করছে, রেশনিং করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। আমরা অয়ন্দা একেবারেই কথা বলার চেষ্টা করবো। যিনি পেট্রোল দিচ্ছেন, তুমি দেখতে পাবে যে তিনি পুরোপুরি অস্বীকার করছে। কত পেট্রোল দিচ্ছেন? চাহিদা মতো পেট্রোল দিতে পারছেন দাদা? পাচ্ছেন দাদা? এই যে একটু কথা বলুন, একটু মুখটা ঘোরান দাদা, একটু প্লিজ। চাহিদা মতো পেট্রোল আপনারা পাচ্ছেন? তো এইবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে পেট্রোলের ক্ষেত্রে একেবারে রেশনিং যে অভিযোগটা উঠছে, সেটা সরাসরি অস্বীকার করতে যারা পেট্রোল পাম্পে কর্মী রয়েছে। কিন্তু অভিযোগ একটা, বারবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে এই সমস্ত অসাধু পেট্রোল পাম্প মালিকদের, যে কেন রেশনিং, কোনো রেশনিং এর কোনো রকম দরকারই নেই, প্রয়োজনই নেই। বেআইনি রেশনিং হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ করা হবে। এবার কলকাতায় তৃণমূল ভবন খালি করার নির্দেশ। তৃণমূল ভবন তপসিয়ায় সেটা সংস্কারের জন্য ভাড়া নেওয়া হয়েছিল। মেট্রোপলিটনে তৃণমূল ভবন একটি বাড়িতে হয়েছিল। মন্টু সাহা, তার মালিক, এবং ডেকোরেটার্সের মালিক, ডেকোরেটার্স কোম্পানির মালিক মন্টু সাহা, তিনি যে কোনো তৃণমূলের যে কোনো কাজে, সরকারি কাজে ডেকোরেটার্সের ব্যবসা করতেন। তিনি বাড়িতে ভাড়া দিয়েছিলেন। কথা বলেছিলাম আমরা আমার প্রতিনিধি আবিরের সঙ্গে, কথা বলেছিলেন এই বাড়ির মালিক মন্টু সাহা। দেখুন কি ঘটনা ঘটেছে। তৃণমূল ভবনের যে সংস্কার, তার জন্য এই ভবনে, এই বাড়িটাতে ভাড়া নেওয়া হয়েছিল কয়েক বছরের জন্য। এই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল তৃণমূল ভবন বলে। পালা বদলের পর এবার এই বাড়ি খালি করার নির্দেশ দিলেন বাড়ির মালিক মন্টু সাহা, যিনি এই আগের শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেটরের প্রচুর পরিমাণ কাজ করতেন। তার কি অভিযোগ? তার অভিযোগ হচ্ছে এই বাড়ি তিনি কোন ঝুঁকিতে আর ভাড়া রাখবেন তৃণমূলকে, কারণ বারবার করে আক্রমণের মুখে পড়তে হয়েছে পালা বদলের পর। তাই তৃণমূলকে সরে যেতে বলেছেন।
2 মাসের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছেন বাড়ির মালিক। নতুন ভবন ভাড়া নেওয়া হয় এই বাড়িতে। বাড়ির মালিক মন্টু সাহা, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। আপনার বাড়িতেই তো বাইপাসের ধারে তৃণমূল ভবন, সেটাকে আপনি খালি করতে বলেছেন? হ্যাঁ, মৌখিক বলেছি। কাকে জানিয়েছেন এবং কতদিন সময় দিয়েছেন? আমি 2 মাস টাইম নিয়েছি, যাকে জানাবেন তাকে জানিয়ে দিয়েছি। তারা কিছু উত্তর দিয়েছেন? তারা বলেছেন আমি 2 মাসের মধ্যে খালি করে দেবে। মৌখিক মৌখিক মৌখিক, কোনো লিখিত নেই, চিঠিপত্র নেই, কিচ্ছু নেই। আর যখন আপনার বাড়িটি আপনি ব্যবহার করার জন্য দিয়েছিলেন, তখন কি কোনো লিখিত হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। তাতে কি লেখা ছিল? 2 বছরের জন্য নিয়েছিল, তারপর 2 বছর 4 বছর নিয়েছে, এবার ওরা এও শেষ হয়ে গেছে। বাড়ি ফিরিয়ে নেওয়ার কারণটা কি? 4 তারিখে এর সময় ওই বাড়িটি মারা বুক ভেঙে দেওয়া, বাড়ি ড্যামেজ হয়ে যাবে, কিন্তু বাড়িটা যদি ড্যামেজ হয় আমারই তো হবে। হ্যাঁ, এইসব কারণে, আর কিছু না। এই বাড়িটা যে আপনি আপনার কাছ থেকে তৃণমূল ভাড়া নিয়েছিল, তার পরিবর্তে তারা আপনাকে কোনো টাকা দিত? সে বিনা পয়সা নেয়নি কেউ। সেই টাকা অর্থ আপনাদের মিটিয়ে দিয়েছে পুরোটা, তাই তো? হ্যাঁ। আর এই যে জানলাটা দেখছেন, এই জানলাটা খোলা হয়েছে, সূর্যের আলো ঢুকছে। গত কয়েক বছর ধরে জানলা খুলতে পারতেন না, কারণ এইরকম বড় হোর্ডিং জানলার সামনে, বিরাট হোর্ডিং, এই তৃণমূল ভবনের ঠিক উল্টো দিকেই বড় হোর্ডিং এর জন্য জানলা খুলতে পারতেন না ওখানকার বাসিন্দারা। অন্ধকার থাকতো, জানলা খোলা যেত না, কারণ এত বড় হোর্ডিং, জোর জবরদস্তি, কারো সুবিধে অসুবিধে কিছুই দেখা হতো না। আমাদের প্রতিনিধি আবির কথা বলেছেন ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে, তাদের এখন অক্সিজেন বুকে। হাওয়া বন্ধ, আলো বন্ধ, রান্নাঘরে আলো বাতাস কিছু আসতো না, সাংঘাতিক অসুবিধা হতো। আমার ওয়াইফ বলেছিল অনেকবার এই তৃণমূল ভবন, কোনো রিপ্লাই দেয়নি। এটা কাউন্সিলর আসলে করেছে, এখন কি হবে জানি না। এখন তো ছেঁড়া পড়ে আছে, দেখেছেন। এখন কি সরাবে না কি সেটা বলতে পারবো না। পার্টি অফিস এখান থেকে সরে যেতে বাড়ির মালিক নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, নির্দেশ তো আগেও দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এই 4 বছরের যে আমাদের যে কি বলবো, এরকম দম বন্ধ করা, তারপরে মানে ওরা যখন তখন মানে রাস্তা বন্ধ করে দিচ্ছে। কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, তার রাস্তায় দুদিকে আটকে দিয়েছে। এবার আমার বাড়ি থেকে আমি আমার মেয়েকে টিউশন থেকে আনতে পারছি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে বলে আমাকে আমার বাড়ির সামনে দিয়ে যেতে দেবে না, এরকম অবস্থা। তখন আমাকে লিটারালি আই হ্যাড টু ফাইট মাই ওয়ে অ্যান্ড আই সেড কি আই উইল ব্রিং মাই ডটার ব্যাক। আপনার কে আসছে, ইটস নট মাই প্রবলেম। তো এইরকম দিনও গেছে, মানে আমার সাথে হয়েছে। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে এখানে সারা রাস্তায় মানে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কিছু শেষ নেই। আমরা ঠিক বুঝতে পারতাম না, কারণ কোনোদিন আগুনও লাগেনি বা সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তাও ওনার সাথে আসতো, বডিগার্ড মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে, ছাদের ওপরে উঠে গেল কিছু লোক বন্দুক নিয়ে। মানে ওনারা মনে হয় পশ্চিমবঙ্গকে নিজেদের, মানে মমতা ব্যানার্জি নিজেকে একটা কুইন অ্যান্ড কোথাও প্রিন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকমই ভেবে রেখেছিল। যে ক্যানাল সাউথ রোডের যেই অস্থায়ী তৃণমূল কংগ্রেস ভবন, সেই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য যিনি এই বাড়ির প্রকৃত মালিক, তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। তার তরফ থেকে 2 মাসের সময়সীমা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে 2 মাসের মধ্যে এই বাড়ি, যেটি এটি দলীয় কার্যালয় তৈরি হয়েছিল, সেখান থেকে তারা যেন তাদের সমস্ত জিনিস নিয়ে তারা যেন সরে যান। কেন এই সিদ্ধান্ত তিনি নিলেন, কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে 4 মে নির্বাচনের ফল প্রকাশের পর এই বাড়িতেও বেশ কিছু ঘটনা ঘটেছে। তার অভিযোগ যে এই বাড়ি লক্ষ্য করেও পাথর ছোড়ার মতো ঘটনা ঘটেছে। ফলে এই পরিস্থিতিতে কোনোভাবেই তিনি চান না তার এই বাড়িতে আর কোনো ধরনের ক্ষতি হোক। সে কারণেই তৃণমূল কংগ্রেসকে বলা হয়েছে তারা যে বাড়ি গত 2022 থেকে ব্যবহার করছে, চলতি বছরে আর 2 মাস পরে যেন এই বাড়ি ছেড়ে দিয়ে তারা পুরোপুরি চলে যায়। প্রসঙ্গত, যাদের এই বাড়িটি পরিচিত, তারা বিভিন্ন ধরনের যে কাজ, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক কাজে যখন ডেকোরেটরের জিনিসপত্র দরকার পড়তো, তার সমস্ত কিছু তারা সরবরাহ করেছেন। সূত্রের খবর, গত 25শে বৈশাখের অনুষ্ঠানে যদিও তাদের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানের আর দায়িত্ব নেওয়া হয়নি, এবার দেখতে পাওয়া গেল এই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য তাদের তরফ থেকেই চিঠি দিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা পিন্টু সরকারের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।
বেলেঘাটায় ভাঙা পড়ল তৃণমূলের বেআইনি পার্টি অফিস। জমি দখল করে বেআইনি পার্টি অফিস গড়ে তোলা হয়েছিল, একেবারে কংক্রিটের। কি অত্যাচার! একেবারে এই জমির মালিককে ভয় দেখিয়ে বেআইনি পার্টি অফিস গড়ে তুলেছিল তৃণমূল। তৃণমূলকে বাড়ি খালির নির্দেশ দেওয়ার পরেও তৃণমূল ওঠেনি। তৃণমূলের বিরুদ্ধে বেআইনি পার্টি অফিসের অভিযোগ। বেলেঘাটার মাঠপুকুরের ঘটনা। জোর করে বাড়ির একাংশ দখল করে পার্টি অফিস 2011 সালের পর। কাকে বলবেন, কোথায় যাবেন? কেউ সাহায্য করেনি। বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, বিভিন্ন জায়গায় তৃণমূলের বেআইনি পার্টি অফিসও ভাঙা হচ্ছে। যেমন এই বেলেঘাটায় দেখুন, বেলেঘাটায় এই বাড়িটাই ছিল বেআইনি পার্টি অফিস তৃণমূলের, তা ভাঙা পড়লো। তৃণমূলের পার্টি অফিস বেলেঘাটার বুকে, সেটাও বেআইনি। বেলেঘাটায় ভাঙা পড়লো এইভাবে তৃণমূলের পার্টি অফিস। বিভিন্ন জায়গায় এইভাবেই ভাঙা পড়ছে, বিভিন্ন বেআইনি নির্মাণ। এটাও কি বেআইনি ছিল? মানে এই রকম ভাবে ফুটপাতের ওপরে একেবারে কনস্ট্রাকশন করে তোলা হয়েছিল। দেখুন সেই ছবি, ভাঙার ছবি। বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, পর 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 বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আর এবার খোদ কলকাতায়, একেবারে খাস কলকাতায়, একদম বেলেঘাটার বুকে ভাঙা হচ্ছে এই বেআইনি নির্মাণ। প্রায় মাটির সঙ্গে মিশিয়েই দেওয়া হয়েছে বলা যায়। সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, এটা কি একেবারে বেআইনি ভাবে কনস্ট্রাকশন গড়ে তোলা হয়েছিল একদম? শুধু বেআইনি নয়, একই সঙ্গে হচ্ছে জোর জবর করা হয়েছিল জায়গাটা। আমার সঙ্গে জায়গার যিনি মালিক তিনি রয়েছেন। এই যে বাড়িটি রয়েছে, ঝর্ণা কুণ্ডু এবং তার স্বামী, তাদের এই জায়গাটি ছিল। 2011 সালে ক্ষমতা আসার পর তৃণমূল কংগ্রেস অভিযোগ যে এই জায়গাটা জবরদখল করে নেওয়া হয়, জোর করে ছিনিয়ে নেওয়া হয়, এবং তারপর এখানে পার্টি অফিস তৈরি করে ফেলা হয়েছিল। এবং যেখানে পার্টি অফিসটা তৈরি করা হয়েছিল, বাড়ির জায়গা তো দখলই হয়েছে। তুমি যে ফুটপাতের কথা বলছো, যেখান দিয়ে মানুষ যাবে, সেই ফুটপাত জুড়েও ওই পার্টি অফিসটা ছিল। এবং সেটিকেই এই পালা বদলের পর আজকে ভেঙে দেওয়া হয়েছে। আমার সাথে রয়েছেন, আপনার নামটা প্রথমে বলুন। মানিকলাল কুণ্ডু। এই জায়গাটা আপনার? জায়গাটা আমার। তো এখানে তৃণমূল পার্টি অফিস করলো কি করে? করলো যখন 11 সালে আমি কর্পোরেশন থেকে পারমিশন নিয়ে যখন পার্টি তৈরি করতে আরম্ভ করি, সেই পারমিশনে আমার এতটা জায়গা ছাড় আছে, ওদের অ্যাজ পার প্ল্যান। যাই হোক, সেরকমভাবে আমি দেখছেন না বাড়িটা কীরকমভাবে ছাড় দিয়ে করা। এবার করছিলাম, একতলা পর্যন্ত মোটামুটি যখন হয়েছে, তখন ওরা জোর করে যেই পালা বদল হলো, তারপরে আমাকে বালি ফেলা, ইট ফেলা এসব বন্ধ করে দিল। জোর জবরদস্তি মারধর করে। বাড়ি তৈরি করতে দিচ্ছিল না? একতলা তখন হয়েছে চার, তারপরে আরো তো পরপর তো হবে, সেই সময় আমাকে বন্ধ করে দিল এবং মারধর করে তাড়িয়ে দিল এখান থেকে। যাই হোক, আমি তখন অন্য জায়গায় এক জায়গায় ছোটো ঘরে থাকি। তো সেই অবস্থাতে কিছু করার উপায় নেই আমার, পার্টি তৃণমূল এসে গেছে। তখন আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম, জীবন কাউন্সিলর, MLA এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও পর্যন্ত আমি চিঠি দিয়েছি। হ্যাঁ, এবং মেয়র পরিষদ, মেয়রকেও আমি চিঠি দিয়েছিলাম। যাই হোক, এটা কিন্তু কোনো আমার সুরা হয়নি। বাধ্য এরকমভাবে প্রায় 1 বছর আমার বাড়ি আটকে ছিল। আটকে থাকার পরে এখন আমাকে বাধ্য হলাম, আমি তখন ছেলে মেয়ে নিয়ে। এই যে আজকে ভাঙা হলো, এটা নিয়ে কাউকে অভিযোগ করেছিলেন যে এই অবস্থা? অভিযোগ করেছি, থানায় করেছি, পার্টির সাথে করেছি, শ্রমিক ভট্টাচার্যকে করেছি, থানায় করেছি। আজকে কারা এসে ভাঙলো? আমরাই ভেঙেছি। আপনারা নিজে থেকে? নিজের থেকে। বুলডোজার নিজে নিয়ে আসলেন? হ্যাঁ। কেউ কিছু বাধা দিল? কেউ কিছু বাধা দিল? কেউ বাধা দিল না? আজকে যখন ভাঙা, আমরা তো থানাতে জানিয়েছিলাম। থানা অনুমতি দিল? হ্যাঁ, থানা থেকে ওই ওসি এসেছিলেন, এরা এসেছিলেন, সব অফিসার এসে দাঁড়িয়ে গেলেন। 15 বছর মনে হলো না বুলডোজার নিয়ে এসে ভেঙে দিই? কী করে ভাঙবো? তারা তো এখানে মাইক চালাতো, অসাময়িক কাজ হতো, আমরা কিছু বলতে গেলেই আমাদেরকে চড়াও হয়ে যেত। বলবো তার আগেই ইলেকশন ঘোষণারও 2 দিনও পরে মাইক বাজাচ্ছিল। আমি বললাম সন্ধ্যার সময়, আমি বললাম যে তোরা একটু আস্তে চালা। তা বলছে যা ইচ্ছা করো। ভয়ঙ্কর মামার বাড়ি পরিস্থিতি, সেই আর অপমানজনক কথাবার্তা। বাট আমরা এখন বিজেপির মদতে, ওনাদের আর কি সহায়তায়, নইলে আমরা এটা তো করতে পারতাম না যদি প্রশাসন সঙ্গে না থাকে। তো আমরা শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে জানিয়েছিলাম, প্লাস মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মহাশয়কেও জানিয়েছিলাম। তো তাদের আর যিনি আর কি অর্চনা ম্যাডাম আছেন, তাদের মদতে, মেনলি অর্চনা ম্যাডামের মদতে, ভম্বল ওনাদের মদতে, আমার মা আর কি, তো ওনাদের মদতে আজকে আমরা এটা ইসে করতে সহযোগী। ভয়ঙ্কর জমি দখল করে নিয়েছে, তার উপরে অত্যাচারের শেষ নেই। আজকে পালা বদলের পর সাহস করে পুলিশকে জানিয়ে এই বেআইনি নির্মাণ ভাঙলেন। এই জমির মালিকই, অর্থাৎ ফুটপাত দখল করে জমি জোর করে নিয়ে এই বেআইনি নির্মাণ তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস করে। ভাবা যায়? আর এ তো ছিল ব্যক্তিগত জমি, এবার সরকারি জমি মানে ইসকোর জমিতে তৃণমূলের পার্টি অফিস বছরের পর বছর ধরে। সেই ইসকোর জমিতে বেআইনি পার্টি অফিস ভাঙা পড়ছে দেখুন। এখানে যেখানে এরকম জায়গার উপরে আনঅথরাইজলি কনস্ট্রাক্টেড জিনিস রয়েছে, একটার পর একটা সিকুয়েন্সিয়ালি আমরা সেগুলোকে করছি উইথ পুলিশ সাপোর্ট যা রয়েছে। অগ্রিম নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি হয়েছে, জানানো হয়েছে, তারপরেই তাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্যে। তারপরেও যেখানে যারা করেনি তাদেরকে আবার নক করা হয়েছে। তারপরে যখন আর কোনো অনর্থ কোনো যখন উপায় নেই, তো জমিতে আমাদের এখানে আগে মনিটাইজেশনের কাজকর্ম হবে, ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার আছে, সেখানে করা হচ্ছে। ডাবল ইঞ্জিনের সুফল, জুলাই মাস থেকেই চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত। স্বাস্থ্যসাথী যাদের আছে তারাও পাবেন আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। সবার জন্য আয়ুষ্মান ভারত। জুলাই থেকে এই আয়ুষ্মান ভারতের সুবিধে পাবে রাজ্যবাসী। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 4 মে রাজ্যে সরকার পালাবদলের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেটেই আয়ুষ্মান ভারত কার্যকর করা নিয়ে সিদ্ধান্ত হবে। আর সেই মোতাবেক রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এবার সেই আয়ুষ্মান ভারতই এ রাজ্যে জুলাই মাস থেকে কার্যকর হতে চলেছে। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। দেশ জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে মোদী সরকার। এই প্রকল্পে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করানো যায়। অন্যান্য রাজ্যে এই প্রকল্প চালু হলেও বাংলায় তা করেনি তৃণমূল। এই নিয়ে বারবারই সুর চড়িয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। टीएमसी सरकार ने बंगाल में आयुष्मान भारत योजना पर भी रोक लगा दी। इस योजना से 5 लाख रुपए तक का इलाज मुफ्त हो जाता है और बंगाल से बाहर जाने पर भी आपको देश के कोने कोने में सुविधा मिलती है। लेकिन टीएमसी की निर्मम सरकार इस योजना पर भी कुंडली मारकर बैठी हुई है। 26 ভোটে বাংলায় বিজেপির বিপুল জয়। পালাবদলের দিনই প্রধানমন্ত্রী ঘোষণা করেন রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলায় চালু হবে আয়ুষ্মান। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন জুলাই মাস থেকেই মিলবে আয়ুষ্মানের সুবিধে। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্য সাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গে চালু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে সমস্যা হলো ভেলোর ছাড়া দেশের অন্যান্য প্রান্তে সেভাবে সুবিধে মেলে না। ফলে সমস্যায় পড়তে হয় পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা বাসিন্দাদের। কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে দেশ জুড়ে মেলে। ভিন রাজ্যেও আয়ুষ্মানের সুবিধে পাবেন বাংলার পরিযায়ীরাও। স্বাস্থ্যসাথীর সুবিধে মেলে 2800টি হাসপাতাল নার্সিংহোমে, আর আয়ুষ্মান ভারতের সুবিধে মেলে 36,000 হাসপাতাল নার্সিংহোমে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও চাইলে আয়ুষ্মান ভারতে আবেদন করতে পারেন। যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর বাংলায় চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এর জন্য 976 কোটি টাকা দিয়েছে কেন্দ্র। রাজ্যের ঝিমিয়ে পড়া স্বাস্থ্য পরিকাঠামোকে চাঙ্গা করতে মোদী সরকার দিচ্ছে মোট 3000 কোটি টাকা। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আজকে 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি। 4 মে থেকে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার। রাজ্যের স্বাস্থ্য ফেরাতে এবার সেই ডাবল ইঞ্জিন ফর্মুলা। প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র এখন 117টা চলছে, 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছে। অমৃত প্রকল্পে 50 থেকে 80% ছাড়ে ওষুধ, দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্র 80% পর্যন্ত ফ্রি থাকবে। নিউজ 18 বাংলা। নিরাপত্তার বলয়ে চিকেন স্নেক। বিএসএফ চায় উত্তরবঙ্গে চিকেন স্নেকের কাছেই একেবারে বিএসএফ এর ব্যাটালিয়ন হেডকোয়ার্টার। আর আইটিবিপিও উত্তরবঙ্গে পরিকাঠামো করতে রাজ্যের কাছে জমি চায়। চিকেন স্নেকের নিরাপত্তায় এবার নজিরবিহীন পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। রাজ্যের কাছে শিলিগুড়ি করিডোরে 6 একর জমি চেয়েছে বিএসএফ। চিকেন স্নেকের 22 কিলোমিটারের মধ্যে এই জমি চেয়েছে তারা। সূত্রের খবর, এই জমিতে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার তৈরি করতে চায় বিএসএফ। শুধু বিএসএফ নয়, উত্তরবঙ্গে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরি করতে চায় আইটিবিপিও। রাজ্যের কাছ থেকে উত্তরবঙ্গে 100 একর জমি চেয়েছে তারা। কোনো একটি নির্দিষ্ট জায়গায় নয়, একাধিক জায়গায় এই জমি চায় তারা। আইটিবিপির উদ্দেশ্য মূলত স্থায়ী পরিকাঠামো এবং ক্যাম্প তৈরি করা। বিএসএফ এবং আইটিবিপি দুই বাহিনীর প্রস্তাবই খতিয়ে দেখছে রাজ্য সরকার। রাজ্যে সরকার পরিবর্তনের পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন যে এবারে সীমান্ত সুরক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা পাবে এই সরকারের। আর এবার সেই অনুযায়ী পদক্ষেপ নিতে শুরু করলো রাজ্য সরকার। বিএসএফ ও আইটিবিপির তরফে যে জমি চাওয়া হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য তা ইতিমধ্যেই বিবেচনা স্তরে রেখেছে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের আধিকারিকরা। খুব শীঘ্রই এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে দুই সংস্থাকে। দেশের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। এই রাজ্যই গোটা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার ভরকেন্দ্র, যার অন্যতম অংশ
চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। চীন এবং বাংলাদেশের সঙ্গে বদলে যাওয়া সমীকরণের প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের নজরে এই চিকেন স্নেকের নিরাপত্তা। কিন্তু বিজেপি বারবারই অভিযোগ করেছে তৎকালীন তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে চিকেন স্নেকের নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না। 4 মে বাংলায় পালাবদল, ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার গড়েই ডাবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশমুক্ত বাংলা গড়ার কাজ শুরু করে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন, দেশের নিরাপত্তার স্বার্থে সমন্বয়ে কোনো সমস্যা হবে না। বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি দার্জিলিং এবং শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, কোচবিহারে, মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে, নদিয়ার কৃষ্ণনগর পিডি, নর্থ 24 পরগনা, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। 20 মে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন থেকেই কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দেয় রাজ্য। বাংলার সীমান্তবর্তী জেলায় কাঁটাতার ও বর্ডার আউটপোস্ট তৈরি করার জন্য আরো 88 একর জমি কেনার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নজরে এবার চিকেন স্নেকের নিরাপত্তা। নিউজ 18 বাংলা।